where the mind is without fear and the head is held high, where knowledge is free. কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনে মালদা জেলা প্রশাসন কর্তৃক যে অনলাইন ক্লাস এর ব্যবস্থা করা হয়েছে তাতে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি নবজ্যোতি বলদা, রসায়নের সহশিক্ষক, মিল্কি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো তোমাদের আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। অলরেডি আমি আমার আগের ক্লাসে অর্গ্যানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের অনেকটা জিনিস তোমাদের বলেছি। একটা ছোট্ট আইডিয়া হয়তো আমি তোমাদের দিতে পেরেছি যে জৈব রসায়ন কী বা কেন পড়ব। সেখানে আমরা দেখেছি প্রথমেই যে জৈব রসায়নের ক্ষেত্রে যে কোনো জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন। সেখান থেকে আরও দেখেছি যে বিভিন্ন যে জৈব যৌগগুলি আছে কার্বন ছাড়াও আরেকটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে হাইড্রোজেন। এছাড়াও আরও অন্যান্য এলিমেন্ট, পর্যায় সারণীর আরও যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেগুলো থাকতে পারে, নাও থাকতে পারে, থাকবেই এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু সমস্ত জৈব যৌগেই কার্বন মাস্ট, তার সঙ্গে সাধারণত হাইড্রোজেন থাকে। কিছু জৈব যৌগ পাওয়া যায় যেগুলো শুধু কার্বন দিয়ে হয়তো তৈরি হয়, যেমন বিভিন্ন ন্যানোসিড, ন্যানোটিউব ইত্যাদি আছে, সেগুলো পরের ব্যাপার, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি না। কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা যত জৈব যৌগ দেখবে সেখানে সমস্ত জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন অবশ্যই থাকবে, দেখতে পাবে। কার্বন এবং হাইড্রোজেন ব্যতি রেখে কোনো জৈব যৌগ তোমরা দেখতে পাবে না। তো সেই সমস্ত কার্বন এবং হাইড্রোজেনের যে সমস্ত জৈব যৌগগুলি আছে সেইগুলিকে সংক্ষেপে আমরা বলতে পারি হাইড্রোকার্বন। কেন? কারণ সেখানে হাইড্রোজেনও আছে, এবার কার্বনও আছে। তাহলে এই যে হাইড্রোকার্বনগুলি আছে, এই হাইড্রোকার্বনগুলিতে আমি কাল বলেছিলাম যত হাইড্রোকার্বন আছে, যত যৌগ আছে জৈব যৌগ, সমস্ত জৈব যৌগে দেখো কার্বনের যোজ্যতা হচ্ছে 4। এটা আগের ক্লাসে অলরেডি বারবার বলেছি, আবারও বলছি, যে কোনো জৈব যৌগ তুমি কনসিডার করো, দেখো কার্বনের ভ্যালেন্সি বা যোজ্যতা 4। তাহলে এই যে কার্বনের ভ্যালেন্সি বা যোজ্যতা 4 দিয়ে যৌগগুলো পাচ্ছি, সেই জৈব যৌগগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটু মনে করে দেখো। একটা সম্পৃক্ত, একটা অসম্পৃক্ত। সম্পৃক্ততে কি বলেছিলাম? শুধুমাত্র এক বন্ধন থাকবে। অসম্পৃক্ততে বলেছিলাম দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, সর্বনিম্ন একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, একের বেশিও থাকতে পারে। তো এবার আজকে যেটা থেকে আমরা শুরু করব, অলরেডি আমরা সমাবয়বতা কি সেটুকুও জেনে গেছি। আজকে যে জিনিসটা আমরা শুরু করতে চলেছি সেটাকে বলা হচ্ছে হোমোলগাস সিরিজ বা সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় মানে কি? একই গোত্রের। আমরা সবাই মানুষ, যেমন সেই রকমই মানুষের মধ্যে আমিও মানুষ, তোমরা যারা আমাকে দেখছো তারা সবাই মানুষ। তাহলে আমরা মানুষ একটা গোত্রের মধ্যে পড়ছি, পশু পাখি একটা গোত্রের মধ্যে পড়ছে। সেরকমই জৈব যৌগগুলোর ক্ষেত্রেও একটা গোত্র ভাগ করে দেওয়া হয়েছে। একই শ্রেণীর মধ্যে যে সমস্ত জৈব যৌগগুলো পড়ছে তাদেরকেই বলা হচ্ছে সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী। কীরকম? ছোট্ট উদাহরণ দিই, তাহলেই বুঝে যাবে। দেখো, সবথেকে সরলতম হাইড্রোকার্বন আমরা জানি CH4, মানে মিথেন। তাহলে সমগোত্রীয় শ্রেণী বলেছি, তাহলে সমগোত্রীয় বা সমগণীয় শ্রেণীর ক্ষেত্রে অতি অবশ্যই
কার্বন আর হাইড্রোজেন, মিথেনের সমগণীয় শ্রেণীর যদি অন্য কোনো যৌগ নিই, তাহলে সেখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া আর কিছু থাকা সম্ভব নয়। তাহলে কি হতে পারে? তাহলে এখানে একটা কার্বন আছে, পরেরটাতে আমরা মনে করি দুটো কার্বন হলো, তাহলে C2, আর হাইড্রোজেনটা দুটো বাড়লো, তাহলে কার্বন একটা বাড়লো, হাইড্রোজেন দুটো বাড়লো। ঠিক তারপরেরটা যদি দেখতে যাই, কার্বন একটা বাড়লো, হাইড্রোজেন দুটো বাড়লো। তাহলে দেখো এইখানে যে জৈব যৌগগুলি আছে সেখানে কার্বন এবং হাইড্রোজেনের পার্থক্য যদি বের করি, তাহলে দেখো এইটুকু। এখানে যদি বের করি তাহলেও এই। এবার তোমরা বলবে তাহলে কার্বন একটা বাড়ছে তো হাইড্রোজেন কেন দুটো বাড়ছে? তার কারণ যৌগগুলিকে যদি ভেঙে লেখা হয় দেখবে কার্বনের যোজ্যতা 4 ফিল আপ করার জন্য হাইড্রোজেনকে দুটোই বাড়াতে হচ্ছে বা বাড়াতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কার্বনের যোজ্যতা ম্যাচ করাতে পারবো না। তাহলে একই শ্রেণীর অন্তর্ভুক্ত পরপর কতগুলি যৌগ যদি লিখি, যাদের একটির সঙ্গে অপরটির পরপর একটা করে কার্বন যদি বৃদ্ধি পেতে থাকে এবং যাদের মধ্যে একটি করে CH2 গ্রুপের পার্থক্য আছে, তাহলে সেই CH2 গ্রুপ একটা একটা করে দেখো বাড়ছে। এখানে একটা CH2 গ্রুপ বাড়লো, এখানেও একটা CH2 গ্রুপ বাড়লো। তাহলে এইভাবে CH2 গ্রুপের পার্থক্য বিশিষ্ট যে সমস্ত যৌগগুলো আমরা পাবো, যাদের মধ্যে সব জায়গাতেই একই ধরনের পরমাণু থাকবে, মানে এখানে দেখো কার্বন আর হাইড্রোজেন, এখানেও কার্বন হাইড্রোজেন, এখানেও কার্বন হাইড্রোজেন, আর কোথাও কিন্তু অন্য কোনো পরমাণু নেই পর্যায় সারণীর, তাহলে এদেরকে বলা হবে এটা একই শ্রেণীতে পড়ছে এবং এই শ্রেণীটাকে বলা হবে আমাদের হোমোলগাস সিরিজ বা সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী। আরেকটা উদাহরণ নিই, মিথানল। তাহলে কি বলেছি? একই শ্রেণী, তাহলে এর সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণীতে পরবর্তী যে যৌগটি পড়বে বা থাকবে তার মধ্যে পার্থক্য কিসের হবে? CH2। তাহলে এর সঙ্গে একটা CH2 যোগ করি, কি পাই দেখি। তাহলে C একটা ছিল, একটা যুক্ত হলো, তাহলে C2। H তিনটে ছিল, দুটো যুক্ত হলো, তাহলে 5। আর OH, C2H5OH। আবার যদি যোগ করি C3H7OH। তাহলে এখানে যে ডিফারেন্স, এটা দেখো CH2 ডিফারেন্স, এখানে যে ডিফারেন্স সেখানেও দেখো CH2 ডিফারেন্স। তাহলে এদেরকেও আমরা বলতে পারি এরাও হচ্ছে সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে এটা হচ্ছে অ্যালকোহলের একটা সমগণীয় শ্রেণী, এটা হচ্ছে মিথেনের একটা সমগণীয় শ্রেণী। তাহলে মিথেনটা আবার কি জাতীয় যৌগ? আমি অলরেডি আগের দিন বলেছিলাম যে আমি মূলত 3 ধরনের বন্ধন যে কোনো জৈব যৌগ দেখতে পারি। এক হচ্ছে এক বন্ধন, এক হচ্ছে দ্বিবন্ধন, এক হচ্ছে ত্রিবন্ধন। সেই এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনগুলি কার্বন কার্বন এক বন্ধন হয়, কার্বন হাইড্রোজেন এক বন্ধন হয়। তাহলে CC সিঙ্গেল বন্ড পাবো, CCH সিঙ্গেল বন্ড পাবো, কিন্তু CC সিঙ্গেল বন্ডের সঙ্গে CC ডাবল বন্ডও সম্ভব। CH কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কিন্তু কখনোই ডাবল বন্ড সম্ভব নয় বা দ্বিবন্ধন সম্ভব নয়। ঠিক একইভাবে কার্বনের সঙ্গে হাইড্রোজেনের ত্রিবন্ধনও কিন্তু কোনোভাবে সম্ভব নয়। তাহলে কার্বনের সঙ্গে কার্বনের ত্রিবন্ধন থাকবে। তাহলে যে কোনো জৈব যৌগ যদি কনসিডার করি, তাহলে কার্বন কার্বন এক বন্ধন বা কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন দেখে আমরা বলতে পারি সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত। তাহলে এই যে কার্বন কার্বন এক বন্ধনওয়ালা যে সমস্ত যৌগগুলি আছে, ধরে নাও CH4, এটার নামটা দেখো তোমরা জানো, এটার নাম হচ্ছে মিথেন, তাই না? তাহলে মিথেন নামের শেষে কি আছে? এটাকে যদি একটু ভাঙি, সন্ধি বিচ্ছেদ করা যায়, তাহলে মিথ এন। আবার কার্বন কার্বন দ্বিবন্ধনের একটা যৌগ, তাহলে এটার নাম বলা হয় ইথিন। তাহলে ইথ প্লাস ইন, এটাকেও যদি ভাঙি,
তাহলে দেখো নামের শেষে পাচ্ছি ইন। ঠিক একইভাবে এটাকে যদি ভাঙা যায়, নামের শেষে পাবো আমরা আইন। তাহলে কার্বন কার্বন এক বন্ধনযুক্ত যৌগ যেখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, সেই সমস্ত যৌগগুলিকে বলা হয়ে থাকে অ্যালকেন। কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত যৌগ, হয়তো এক বন্ধন আছে তার সঙ্গে দ্বিবন্ধনও আছে, বা শুধু দ্বিবন্ধন আছে এক বন্ধন নেই এবং ত্রিবন্ধনও নেই, শুধুমাত্র দ্বিবন্ধন, তাদেরকে বলা হয়ে থাকে অ্যালকিন। এবং কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, সঙ্গে কার্বন কার্বন এক বন্ধন থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু কোনো দ্বিবন্ধন নেই, তাদেরকে বলা হবে অ্যালকাইন। তাহলে তিন ধরনের জৈব যৌগ, এক হচ্ছে কার্বন কার্বন এক বন্ধনওয়ালা জৈব যৌগ, একটাতে আছে কার্বন কার্বন দ্বিবন্ধন, একটা আছে ত্রিবন্ধন। এক বন্ধন যেখানে আছে সেগুলোকে বলবো অ্যালকেন শ্রেণীর জৈব যৌগ। তার মানে এখানে যতগুলো লিখেছি সবগুলো হচ্ছে অ্যালকেন শ্রেণীর জৈব যৌগ। এখানে দ্বিবন্ধনযুক্ত যে সমস্ত জৈব যৌগগুলো পাবো তাদেরকে বলা হবে অ্যালকিন, যেখানে ত্রিবন্ধন পাবো তাদেরকে বলা হবে অ্যালকাইন। এবার একটা জিনিস এখানে খেয়াল করো, এই যে জৈব যৌগগুলি সমগণীয় শ্রেণীর অন্তর্গত বলেছিলাম বা আছে, এই সমস্ত জৈব যৌগগুলির ক্ষেত্রে এদের একটা সাধারণ ফর্মুলা দিয়ে দেখো আমরা রিপ্রেজেন্ট করতে পারি। কীরকম? CnH2n+2, যেখানে n ইজ নট ইকুয়াল টু 0 এবং n এর একটি ধনাত্মক পূর্ণসংখ্যায় মান আছে। তাহলে n কখনোই শূন্য হতে পারে না। n শূন্য হলে দেখো কার্বন শূন্য, তার মানে কোনো জৈব যৌগ হতেই পারে না, সেই কারণে n শূন্য হতে পারে না। আচ্ছা, এবার n এর মান 1 বসাও এই সমীকরণে, তাহলে C1H2 × 1 + 2, তার মানে CH4 পেয়ে গেলাম। 1 না লিখলেও চলে। n এর মান 2 বসাই, তাহলে এখানে 2 বসালাম, 2 × 2, তাহলে দেখো C2H6, এই যে। তার মানে আলটিমেট আমি এই ফর্মুলা দিয়ে, অর্থাৎ একটা জেনারেল ফর্মুলা দিয়ে একই গোত্রের একই গণের সমস্ত যৌগকে রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক একইভাবে এটার ক্ষেত্রে যদি দেখতে যাই, তাহলে দেখো CnH2n+1 OH। দেখো n এর মান 1 বসাও, তাহলে C1H2 × 1 + 1 OH, তার মানে CH3OH। n এর মান আবার যদি 2 বসাও এখানে, তাহলে C2 2 × 2 + 1, তার মানে কত? 2 × 2 = 4 আর 1 = 5 OH, C2H5OH। 3 বসালে পরেরটা পাবে। তাহলে এদেরকেও একটা আমরা জেনারেল ফর্মুলা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। তার মানে একই শ্রেণীর যৌগ যাদেরকে একটি সাধারণ ফর্মুলা দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেই ফর্মুলা দিয়ে সমস্ত জৈব যৌগগুলোকে আমরা বোঝাতে পারবো n এর একটা সাধারণ ভ্যালু ধরে, তখন সেই সমস্ত জৈব যৌগগুলিকে বলা হবে সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণীর জৈব যৌগ। তাহলে সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী কী জিনিস সেটা আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার পরবর্তী ধাপে আমরা আসছি এই চ্যাপ্টারের, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এটা খুব ভালো করে শেখা উচিত, পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। সেটা হচ্ছে নামকরণ, জৈব যৌগের নামকরণ। একটু বলি, CH4 এর নাম আমরা জানি মিথেন। CH4 এর নাম আমরা জানি মিথেন, কিন্তু এর আরেকটা ডাকনাম আছে মার্স গ্যাস বলে, খনিতে পাওয়া যায় একে। তো এই মার্স গ্যাস খনিতে পাওয়া যায় বলে এর ডাকনাম হচ্ছে মার্স গ্যাস, মিথেনের। তো ঠিক এর ওপরের একটা যৌগ, এটাকে বলা হচ্ছে ইথেন, একটু আগেই লিখেছিলাম, যেটা C2H6 এই আকারে আমরা লিখেছিলাম।
তাহলে এটার নাম হলো ইথেন। তো এই যে মিথেন, ইথেন ইত্যাদি নামগুলো বলছি, এই নামগুলো কিন্তু এদের অ্যাকচুয়াল নেম, অর্থাৎ এদের নামকরণ এইভাবেই করা হয়েছে, সেখান থেকে এসছে। কিন্তু এর ডাক নাম যদি বলি তাহলে এটাকে মার্স গ্যাস বলে এটা বেশি পরিচিত। আর একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা বিভিন্ন ওষুধ খাই, প্যারাসিটামল নাম শুনেছ অনেকে, অ্যাসপিরিন ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে এদের ডাক নাম, এদের প্রত্যেকের কিন্তু একটা করে কেমিক্যাল নেম আছে। তো এই যে কেমিক্যাল নেম আর এই যে ডাক নাম, এই দুটোকে পার্থক্য করার জন্য প্রত্যেকটা কম্পাউন্ডকে যাতে কেমিক্যাল নেম দিয়ে চেনা যায়, সেই জন্য IUPAC বলে একটি সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এরা নির্ধারণ করেন যে কোনো জৈব যৌগের নামকরণ কিভাবে করা যাবে। তো সেই জৈব যৌগের নামকরণ করতে গেলে আমাদেরকে কিছু নিয়মাবলী মানতে হবে বা জানতে হবে। সেই নিয়মাবলীগুলো বলছি, এই নিয়মাবলীগুলো একটু মনে রাখলে পরেই যে কোনো জৈব যৌগের নামকরণ তোমরা করতে পারবে। তোমাদের সিলেবাস অনুযায়ী নামকরণ যে আছে সেটা 3টে কার্বন অবধি কম বেশি সীমাবদ্ধ। তাহলে নোমেনক্লেচার বা নামকরণ, IUPAC নোমেনক্লেচার অফ অর্গ্যানিক কম্পাউন্ডস। তাহলে আসি এবার যে এই যে নোমেনক্লেচার করছি বা এই যে নোমেনক্লেচার আমরা করব, কিভাবে আমরা শুরু করব। নোমেনক্লেচার করতে গেলে প্রথমে আমাদের যেটা শিখতে হবে বা জানতে হবে, যদিও তোমাদের এখানে খুব সংক্ষেপেই বলতে হবে, সিলেবাসে যেহেতু 3টে কার্বন আছে, তবে সেটা না জানলে ভুল হয়ে যাবে। প্রথমত হচ্ছে নাম্বারিং। তুমি কিভাবে নাম্বারিং করছো একটা কম্পাউন্ডে, নাম্বারিংটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। নাম্বারিংয়ে যদি ভুল হয়ে যায় তোমাদের নোমেনক্লেচারেও ভুল হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে নাম্বারিং করার পর তোমাকে দেখতে হবে কতকগুলি কার্বনের মাথায় এই নাম্বারিংটা পড়েছে, মানে মোট তোমার একটি যৌগে কতকগুলি কার্বন পরমাণু বর্তমান। থার্ড, নাম্বারিংয়ের কিছু নিয়ম আছে, খুব সংক্ষিপ্ত নিয়ম কিছু আমি বলবো। নামকরণ করার সময় নামকরণটাকে 3টে ভাগে ভাগ করা হয়ে থাকে। কীরকম? একটা হচ্ছে প্রেফিক্স থাকে, এটা সব জায়গায় থাকতেও পারে নাও থাকতে পারে। তারপরে থাকে ওয়ার্ড রুট বা শব্দমূল, এটা হচ্ছে মূল শব্দমূল, মানে মূল শব্দ যেটা অবশ্যই থাকবে, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। আর আরেকটা থাকে সাফিক্স, আরেকটা থাকে সাফিক্স। তাহলে এই 3টেকে এইভাবেই মেনটেন করতে হবে নামকরণের সময়। তো এইটুকু লেখা থাক। আমি এবার আসছি নাম্বারিংয়ে। দেখো আমি কতকগুলো আগে একটু যৌগ লিখছি। CH4, CH3, 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 CH2, CH3, 3টে যৌগ লিখলাম। 3টে যৌগে নাম্বারিং করছি। কিভাবে করব? এখানে দেখো একটা কার্বন আছে, মনে রাখতে হবে যতগুলি কার্বন থাকবে ততগুলি কার্বনের মাথাতেই নাম্বারিং পড়বে, কিন্তু সেখানে আবার কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসগুলো পরে আসছি। তাহলে দেখো এখানে কার্বন কটা আছে? একটা, তাহলে একটা কার্বনের মাথাতে 1 নাম্বারিং পড়লো, অসুবিধা নেই। তাহলে এই যৌগে একটাই কার্বন আছে, অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছি 2টো কার্বন, তাহলে 1, 2, 2টো কার্বন আছে বলে নাম্বারিং। এখানে কটা কার্বন আছে? 3টে কার্বন আছে, তাহলে 1, 2, 3। কেউ যদি এটাকে নাম্বারিং করে 1, 2, কোনো অসুবিধা নেই, করা যেতেই পারে। এটাকে যদি কেউ 1, 2, 3 নাম্বারিং করে তাতেও কোনো প্রবলেম নেই, দুটোই করা যেতে পারে। তাহলে দেখো প্রথম যৌগে একটা কার্বন ছিল, দ্বিতীয় যৌগে 2টো, তৃতীয় যৌগে 3টে কার্বন আছে। তাহলে এবার
এই 1 2 বা 3 বা 4 5 যটাই কার্বন থাক, নাম কিভাবে আমি এবার লিখবো বা শুরু করব। এই যে সংখ্যাটা আমি পেলাম, এখানে যে হাইয়েস্ট নাম্বারটা পাচ্ছি যে কোনো যৌগের ক্ষেত্রে, যেটা আমি হাইয়েস্ট নাম্বার পাচ্ছি তার উপরেই ডিপেন্ড করছে আমার ওয়ার্ড রুট কি হবে। তাহলে এখানে একটা কার্বন, যদি একটাই কার্বন পাই লং চেন বা বলতে পারো যে যতগুলি কার্বন আছে সেই সংখ্যাতে, তাহলে নাম শুরুই হবে মিথ এই কথাটা দিয়ে। দুটো কার্বন থাকলে নাম শুরু হবে ইথ এইটা দিয়ে, অর্থাৎ ওয়ার্ড রুট, মূল ওয়ার্ড রুট যেটা সেটা হবে এইটা। প্রেফিক্স পরে আসছি। তারপরে এখানে আছে 3টে কার্বন, তাহলে এটা হবে আমার প্রোপ। 4টে কার্বন থাকলে হয় বিউট, 5 থাকলে হয় পেন্ট, 6 থাকলে হয় হেক্স ইত্যাদি। তাহলে এইভাবে আমরা নাম্বারিংগুলো করতে পারি, মিথ, ইথ, প্রোপ, বিউট। তারপর আমাদেরকে কি দেখতে হয়? আমাদেরকে দেখতে হবে এখানে যে জৈব যৌগটি দিয়েছে বা জৈব যৌগটি বলেছে, সেই জৈব যৌগে অন্য কোনো কার্যকারী গ্রুপ আছে কিনা। দেখছি নেই, সবগুলোই হচ্ছে আমার কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। সেখানে অন্য নাইট্রোজেন, অক্সিজেন বা COOH বা CHO যে সমস্ত কার্যকারী গ্রুপগুলো তোমাদের অলরেডি বলেছি, সেই সমস্ত কার্যকারী গ্রুপের কেউই নেই, মিটে গেল। তারপরে আমাদের কি দেখতে হয়? যৌগটিতে এক বন্ধন আছে না দ্বিবন্ধন আছে না ত্রিবন্ধন আছে। দেখো এখানে কোথাও দ্বিবন্ধন আমি দেখতে পাচ্ছি না, এবং সমস্ত জায়গায় কার্বনের যোজ্যতা হচ্ছে 4 হাইড্রোজেনকে নিয়ে। তাহলে CH4, এখানেও 3 আর 1 4 সিঙ্গেল বন্ড, 3 আর 1 4 সিঙ্গেল বন্ড, এইখানে দুদিকে একটা একটা করে সিঙ্গেল বন্ড, মাঝখানে দুটো হাইড্রোজেন, তার মানে 2 + 2 মানে 4, লাস্টেরটাতেও তাই 3 আর 1 4। তাহলে পরে এদের ক্ষেত্রে নামের শেষে সাফিক্সে কি বসবে? সাফিক্সে বসবে এন। অলরেডি প্রথমে বললাম আজকের ক্লাসেই যে এরা হচ্ছে অ্যালকেন শ্রেণীর জৈব যৌগ, অর্থাৎ এদের মধ্যে সবগুলোই সিঙ্গেল বন্ড আছে। এন নামটা জানলেই বা দেখলেই তোমরা ধরে নিতে পারবে সেখান থেকে যে সেটাই কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই। এটারও তাই নামের শেষে তাহলে কি বসবে? এন। এটারও নামের শেষে কি বসবে? এন। তাহলে যুক্ত করলে কি পাবো? মিথ প্লাস এন, তার মানে হচ্ছে কি মিথেন। ইথ প্লাস এন মানে ইথেন। প্রোপ প্লাস এন তার মানে হচ্ছে প্রোপেন। খুব সংক্ষেপেই আমরা এই নামগুলো করে দিতে পারলাম, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি, এইভাবে চলতে থাকবে। এবার এখানে একটু অন্য জায়গায় আসছি। দেখো এখানে CH4 আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম মিথেনকে। মনে করো একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে কার্বনের তো যোজ্যতা 4, তাহলে কার্বনের যোজ্যতা যখন 4, তাহলে এই 3টে হাতে 3টে হাইড্রোজেন পরমাণু বসে আছে, আর একটা হাত কার্বনের ফাঁকা পড়ে আছে। তাহলে ও কি করবে? ও গিয়ে অন্য কোনো জায়গায় যুক্ত হবে। কীরকম হতে পারে? দেখো এই যে এই CH3 সঙ্গে এই CH3টা যেমন ঠিক যুক্ত হয়েছিল, তার মানে এই CH3টাকে তখন আমরা আর যৌগ বলবো না, তখন সেটাকে আমরা বলবো গ্রুপ বা মূলক। তাহলে এটাকে এবার আমরা বলছি কি? গ্রুপ। তাহলে এই গ্রুপটার সোর্স কি? মিথেন। মিথেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে এই গ্রুপটা এসছে। দেখো তাহলে এখান থেকে যখন একটা গ্রুপ উৎপন্ন হলো, তাহলে মিথেন থেকেই উৎপন্ন হচ্ছে, যেখানে একটাই কার্বন বর্তমান। তাহলে এখানে হবে নাম শুরুও হবে এর ক্ষেত্রে মিথ। আর যখনই গ্রুপে কনভার্ট হয়ে যাবে, যখনই গ্রুপ হয়ে গেল একটা যৌগ থেকে, তখন নামের শেষে বসবে আইল। তাহলে আইল ল, তাহলে এটার নাম হয়ে যাবে মিথাইল। তাহলে এই গ্রুপটাকে এবার আমরা বলবো মিথাইল গ্রুপ। তাহলে মিথেন থেকে তৈরি হলো মিথাইল গ্রুপ।
তাহলে ইথেন থেকে দেখি, ইথেন থেকে যদি এবার একটা হাইড্রোজেন বেরোয় তাহলে দেখো কীরকম হবে গঠনটা, আমি আর ভেঙে লিখলাম না, CH3 CH2 সিঙ্গেল বন্ড। তাহলে এই যে এইটা হলো তোমার গ্রুপ, তাহলে এটাকে বলা হবে এবার ইথাইল। এটার নাম হলো মিথাইল, এটার নাম হলো ইথাইল গ্রুপ। থার্ড এইটা, এখানে যদি শেষের একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে এই গ্রুপটাকে এবার বলা হবে কি, প্রোপাইল গ্রুপ। তাহলে মিথেন থেকে পাচ্ছি মিথাইল, ইথেন থেকে পাচ্ছি ইথাইল, প্রোপেন থেকে পাচ্ছি প্রোপাইল। তাহলে এই যৌগগুলোকে বলছি অ্যালকেন শ্রেণীর জৈব যৌগ, তাদের থেকে আমরা বিভিন্ন গ্রুপগুলোকে পাচ্ছি। এরপর আসছি আমরা দ্বিবন্ধনযুক্ত জৈব যৌগের ক্ষেত্রে। আমি ডান দিকের একদম শেষেরটা একটু রাখছি। এবার মনে করো একটা দ্বিবন্ধনযুক্ত যৌগ আছে। দেখো দ্বিবন্ধনযুক্ত যৌগ তৈরি করতে গেলে সর্বনিম্ন দুটো কার্বন আমার দরকার, কারণ একটা কার্বন দিয়ে দ্বিবন্ধন সম্ভব নয়। কার্বন এবং হাইড্রোজেনের সর্বদাই এক বন্ধন সম্ভব। তাহলে কার্বন কার্বন কি আছে, এখানে দ্বিবন্ধন আছে। তাহলে এখানে দেখো 1 2 এইভাবে নাম্বারিং করতে হবে, বা 1 2 যে কোনো দিক থেকে করতে পারি আমরা নাম্বারিং। তাহলে এটার নাম কি হবে এবার, আমি আগেই বলেছি আজকের ক্লাসের যে দ্বিবন্ধন থাকলে সেই শ্রেণীর যৌগগুলোকে বলা হয়ে থাকে অ্যালকিন। অ্যালকিন। তাহলে দুটি জৈব যৌগ, ওই দুটি কার্বন আছে, তাহলে দুইয়ের জন্য অলরেডি নেমিংয়ে আমরা পেয়েছিলাম কি ইথ, প্লাস দ্বিবন্ধনের জন্য নামের শেষে বসবে ইন। তাহলে এটার নাম হবে ইথিন। এবার আসছি আরেকটা জৈব যৌগ CH3 CH দ্বিবন্ধন CH2। দেখো এবার হচ্ছে 1 2 3 এইভাবেও নাম্বারিং করতে পারি, বা 1 2 3 এইভাবেও নাম্বারিং করতে পারি। কিন্তু এক্ষেত্রে একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি, তুমি এটার ক্ষেত্রে তাকাও আর এই যৌগটার ক্ষেত্রে তাকাও, বা এই যৌগটার ক্ষেত্রে তাকাও, এই দুটোর দিকে একটু তাকাও। দেখো এখানে 1 2 3, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বারের মাঝেও সিঙ্গেল বন্ড, 2 3-এর মাঝেও সিঙ্গেল বন্ড। এটার ক্ষেত্রে 1 2 3, তাহলে 1 আর 2-এর মাঝে সিঙ্গেল বন্ড, 2 আর 3-এর মাঝেও সিঙ্গেল বন্ড। তুমি যেদিক থেকেই নাম্বারিং করো সব ক্ষেত্রে তুমি কি পাচ্ছ, সিঙ্গেল বন্ড পাচ্ছ। এটার ক্ষেত্রে এসো 1 2 3, তুমি নাম্বারিং করতে গিয়ে দেখছো 2 আর 3-এর মাঝে কি আছে, দ্বিবন্ধন। এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3, তাহলে এখানে কি পাচ্ছ, 1 আর 2-এর মাঝে দ্বিবন্ধন, তাই না? তাহলে আমাদের জানতে হবে, আমাদের মনে রাখতে হবে নাম্বারিংয়ের সময় দ্বিবন্ধনকে সর্বনিম্ন যে নাম্বারগুলো পাবো তার মাঝে রাখতে হবে। তাহলে এখানে করতে গেলে সর্বোচ্চতে পড়ে যাচ্ছে 2 3-এ, এখানে করলে 1 2-এ, তাহলে এই নাম্বারিংটা হচ্ছে আমার ভুল নাম্বারিং। তাহলে এইটা হবে সঠিক নাম্বারিং। তাহলে যৌগটার নাম কি হবে, 3টে কার্বন আছে, তার মানে প্রোপ, দ্বিবন্ধন আছে তাহলে ইন। তাহলে এটার নাম বলবো আমরা প্রোপিন। অথবা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আমরা বলতে পারি, এটাও ঠিক, প্রোপ 1 আর 2-এর মাঝে দ্বিবন্ধন ছিল, তাহলে কত নাম্বার কার্বনের পরে দ্বিবন্ধন আছে, 1 নম্বরের পরে দ্বিবন্ধন আছে, 2 নম্বরের আগে দ্বিবন্ধন আছে। তাহলে 1-এর পরে আছে, সেই জন্য 1। প্রোপ 1 ইন, প্রোপ 1 ইন। এটা কিন্তু প্রোপ 2 ইন হবে না, প্রোপ 2 ইন হলে ভুল হয়ে গেল। এবার আরেকটু এই উদাহরণটাই, মানে অ্যালকিনের উদাহরণ, আমি 4টে কার্বন পরমাণু নিয়ে একটু দেখাই।
এই একটা, এই একটা। দেখো এদিক থেকে যদি নাম্বারিং করি তাহলে 1 2 3 4, 3 এবং 4-এর মাঝে দ্বিবন্ধন পড়ে যাচ্ছে, কিন্তু এদিক থেকে করলে 1 আর 2-এর মাঝে দ্বিবন্ধন পড়ছে। এবার এটার ক্ষেত্রে 2 আর 3-এর মাঝে দ্বিবন্ধন পড়ছে, 1 2 3 4, এখানেও 2 আর 3-এর মাঝে দ্বিবন্ধন পড়ছে। এটাতে কোনো সমস্যা নেই, তুমি যেদিক থেকে খুশি নাম্বারিং করতে পারো। তাহলে এটার নাম কি হবে? 4টে কার্বনের জন্য বিউট ড্যাশ 1 আর 2-এর মাঝে দ্বিবন্ধন 1, বিউট 1 ইন। এখানে যদি নাম্বারিংয়ে যাই তাহলে নেমিং কি হবে? 4টে কার্বনের জন্য বিউট, 2-এর পরে দ্বিবন্ধন যেদিক থেকেই যাই, 2 আর 3-এর মাঝে আছে, সর্বনিম্ন নাম্বারটা আমরা নেব, তাহলে 2, তাহলে বিউট 2 ইন। এটা কিন্তু বিউট 3 ইন বলতে পারি না বা পারবো না, ভুল হয়ে গেল। আমাকে সর্বদাই নেমিংয়ের ক্ষেত্রে দ্বিবন্ধন যত নম্বর কার্বন দুটির মধ্যে আছে তার মধ্যে সর্বনিম্ন নাম্বার, মানে 2 আর 3-এর মাঝে আছে বলে 2, 1 আর 2-এর মাঝে থাকলে 1 আমাকে ব্যবহার করতে হয় বা ব্যবহার করতে হবে। তাহলে অ্যালকেন এবং অ্যালকিন এই দুটো যৌগের নামকরণ আমরা শিখে নিলাম। এবার বাকি থাকলো ত্রিবন্ধনযুক্ত যৌগ অ্যালকাইন। তাহলে অ্যালকাইনের নাম কিভাবে আমরা এবার করব দেখো। এর ডাক নাম হচ্ছে অ্যাসিটিলিন। আইইউপিএসি নামকরণ করতে গেলে 1 2 বা 1 2 কোনো অসুবিধা নেই, কারণ দুদিক থেকে গেলে আমি 1 আর 2-এর মাঝেই ত্রিবন্ধন পাই। তাহলে এটার ইউপ্যাক নাম কি হবে? দুটো কার্বন আছে তার মানে প্রোপ যুক্ত আইন, তার মানে প্রোপাইন। তাহলে যৌগটার নাম হয়, সরি একটু ভুল হলো আমার, দুটো কার্বন আছে, প্রোপাইন কেন হবে? প্রোপ নয়, ইথ, ইথ যুক্ত আইন, তার মানে ইথাইন। দুটো কার্বন যেহেতু আছে সেই জন্য ইথ, ইথ যোগ আইন একসাথে হলো ইথাইন। এবার যদি 3টে কার্বন পরমাণু থাকতো তখন হবে প্রোপ, CH3 C ট্রিপল বন্ড CH। বারবার বলছি একটু লক্ষ্য রাখবে, সমস্ত যৌগে কিন্তু কার্বনের যোজ্যতা 4। দেখো 3 আর 1 4, এই কার্বনের দেখো 1 2 3টে বন্ধন, এদিকে একটা মানে 4, এদিকে 1 2 3 আর 1 4। তাহলে এর ক্ষেত্রে এবার আমরা নাম্বারিং করতে যাই তাহলে দেখো ঠিক এটার মতো নাম্বারিং হবে, 1 আর 2-এর মাঝে ত্রিবন্ধনটা পড়বে। এদিক থেকে করলে হবে না, 1 2 3, তাহলে 2 আর 3-এর মাঝে পড়ে যেত। তাহলে এটার নাম কি হবে? এবার 3টে কার্বন আছে বলে প্রোপ প্লাস আইন, তাহলে প্রোপাইন, বা এটাকে আরও ভেঙে বলতে গেলে প্রোপ 1 আইন। 1 কেন? 1 নম্বর কার্বনের পরে আছে ত্রিবন্ধন সেই জন্য 1। আইন কেন? ত্রিবন্ধন আছে সেই জন্য প্রোপ 1 আইন। তাহলে এই যে সাফিক্সগুলো যোগ করলাম, 3 ধরনের সাফিক্স, অ্যালকেন এর ক্ষেত্রে এন, অ্যালকিন এর ক্ষেত্রে নামের শেষে বসছে কি? ইন, আর অ্যালকাইন এক্ষেত্রে নামের শেষে বসছে আইন। তাহলে এন, ইন আর আইন এইগুলোকেই বলা হচ্ছে সাফিক্স, এবং এইগুলোকে বলা হয়ে থাকে প্রাইমারি সাফিক্স। তাহলে সেকেন্ডারি সাফিক্স কি আছে? সেকেন্ডারি সাফিক্সও কিছু আছে। কি সেগুলি? সেগুলি হচ্ছে প্রেফিক্স সম্পর্কে আসবো, সব শেষে আসছি নামের, প্রথমে সাফিক্সটা কমপ্লিট করি। তো সেকেন্ডারি সাফিক্স কি আছে? সেকেন্ডারি সাফিক্স বিভিন্ন যে ফাংশনাল গ্রুপ তোমাদের বলা হয়েছে সেইগুলোর জন্য সেকেন্ডারি সাফিক্স ব্যবহার করা হয়। তাহলে এই সাফিক্সটাকে এবার একটু ভাঙছি প্রাইমারি এবং সেকেন্ডারিতে। তাহলে যদি সাফিক্সের যদি শুধু প্রাইমারি সাফিক্সই থাকে কোনো সমস্যা নেই, এইভাবে নাম করলাম।
কিন্তু যদি দুই ধরনের সাফিক্স থাকে তখন সেক্ষেত্রে তোমাকে প্রথমে প্রাইমারি দেন সেকেন্ডারি অ্যাপ্লাই করতে হবে। কীরকম? দেখো, প্রথম ফাংশনাল গ্রুপ হাইড্রক্সিল গ্রুপ ছিল OH। OH-এর জন্য দুই ধরনের যৌগ হয় বলা হয়েছিল, অ্যালকোহল এবং ফেনল। সিলেবাস অনুযায়ী অ্যালকোহল এর নামকরণ করছি, মনে করো CH3OH, কার্বন সংখ্যা 1। একটা কার্বনের জন্য নামের শুরুতে কি বসবে? মিথ। এবার একটা ভালো করে জিনিস লক্ষ্য করো, এই যৌগে কোথাও কোনো দ্বিবন্ধন নেই। তাহলে দ্বিবন্ধন যেহেতু নেই, তাহলে মিথ প্লাস N, তাহলে মিথেন প্লাস OH। OH গ্রুপ যদি কোনো যৌগে থাকে তাহলে তার জন্য নামের শেষে বসে অল। এটা একটু ইংরেজিতে লিখলে সুবিধা হবে, মিথ প্লাস N প্লাস OL, অল। এবার এই তিনটে নামকে আমি কম্বাইন করব, দেখো। তাহলে এই দুটো তো অলরেডি কম্বাইন করে ফেলেছি আমরা আগেই, মিথেন। তাহলে মিথেন প্লাস অল, এইখানে দেখো পরপর দুটো ভাওয়েল হয়ে গেছে, ই এবং ও। আমরা জানি 5টা আছে, এ, ই, আই, ও, ইউ, 5টা ভাওয়েল। তাহলে এখানে পরপর দুটো ভাওয়েল যখন হয়ে গেছে তখন এইটা অমিট হয়ে যাবে। তাহলে এবার নামটাকে জুড়ে দিই, মিথ ANOL। এবার নামটা কি দাঁড়ালো? মিথানল। তাহলে এখানে দেখো এইটা কি ইন্ডিকেট করছে? এই এনটা ইন্ডিকেট করছে প্রাইমারি সাফিক্স, মানে অ্যালকেন। এন অ্যালকেনের জন্য যে সাফিক্সটা আমরা ব্যবহার করি। তারপর সেকেন্ডারি সাফিক্স অল, কে না OH। OH থাকলে নামের শেষে মনে রাখতে হবে কি বসে? অল বসে। তাহলে দেখো এইখান থেকে এইটুকু অংশ টোটালটা আমার কভার হয়ে যাচ্ছে। প্রথমে ওয়ার্ড রুট কি? একটা কার্বন, মিথ, প্রাইমারি সাফিক্স N, সেকেন্ডারি সাফিক্স অল। তাহলে N আর অল মিলে হয়ে গেল আনল, তাহলে নাম হয়ে গেল মিথানল। এবার CH3CH2OH। আগের বারে যখন ইথেন করেছিলাম CH3CH3, আমি বলেছিলাম তুমি 1-2 বা 1-2 এইরকম নাম্বারিং করতে পারো, কিন্তু এক্ষেত্রে যখন তোমরা নাম্বারিং করবে তখন মাথায় রাখতে হবে OH যে কার্বনে যুক্ত সেটাকে 1 দেবে, পাশেরটাকে 2 দেবে। OH যে কার্বনে যুক্ত সেটাকে প্রথমে 1 দিতে হবে, তারপরে 2 দিতে হবে। তাহলে এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হবে, দুটো কার্বন আছে তাহলে ইথান, যেহেতু দ্বিবন্ধন নেই তাহলে ইথান অল বা ইথানল একসাথে। এবার এটা মুছলাম। আরেকটা উদাহরণ দিই অ্যালকোহলের ক্ষেত্রে, CH3CH2CH2OH, এই একটা অ্যালকোহল। আরও একটা অ্যালকোহল CH3CHOH CH3। তাহলে এর ক্ষেত্রে যদি নাম্বারিং করি 1 2 3, এর ক্ষেত্রে যদি নাম্বারিং করি 1 2 3 আর 1 2 3, তুমি যেখান থেকেই নাম্বারিং করো দেখো 2 নম্বরেই OH পড়ছে, অসুবিধা নেই। নাম্বারিং এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত করতে হবে, এদিকেও তাই। তাহলে এই যৌগটার নাম কি হবে? 3টে কার্বন আছে, তার মানে প্রোপানল। 3টের জন্য প্রোপ, অ্যালকেনের জন্য N, অল, তাহলে যুক্ত হয়ে গিয়ে প্রোপানল। ওইটাতে যদি নাম্বারিংয়ে যায়, এই নেমিংয়ে যায়, তাহলে দেখো 3টে কার্বন, ওয়ার্ড রুট,
প্রোপান, OH গ্রুপ 2 এ আছে সেই জন্য 2 অল। এখানে লক্ষ্য করার বিষয়, এখানে কিন্তু প্রোপেন হয়নি, ইটা কিন্তু নেই। কেন? কারণ এইখানে ও আছে, এই ও এর জন্যই ইটা কিন্তু থাকবে না। তাহলে প্রোপান 2 নম্বরে OH আছে বলে 2 অল। তার মানে বুঝিয়ে গেল এই 2 অল মানেই বুঝিয়ে গেল 2 নম্বর কার্বনের সঙ্গেই OH-টা যুক্ত আছে। তাহলে এটা গেল OH গ্রুপ থাকলে নেমিং কি হবে, মুছলাম। এরপর আমরা পরবর্তী গ্রুপ আমাদের আসছি অ্যালকোহলের পর অ্যালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপ মানে হচ্ছে CHO গ্রুপ, এইটা বা ভেঙে লিখলে হয় এই রকম দেখতে। তাহলে এর ক্ষেত্রে নাম কি হবে? এদের ক্ষেত্রে মনে রাখতে হবে নামের শেষে বসে, অর্থাৎ সেকেন্ডারিতে অ্যাল, AL, অ্যাল। OH এর ক্ষেত্রে ছিল অল, এর ক্ষেত্রে হবে অ্যাল। এবার দেখো HCHO, এটার ডাকনাম হচ্ছে ফর্মালডিহাইড। এখানে একটাই কার্বন দেখছি, কোনো অসুবিধা নেই, একটা কার্বনের জন্য এক বসে গেল। নাম কি হবে? নাম হবে একটা কার্বনের জন্য মিথ N L। তার মানে কি? মিথ N L। এই জায়গাটা লক্ষ্য করো, E আর A চলে এসছে। তাহলে একসাথে লিখতে পেলে মিথানল, মিথানল। এখানে কার্বন কার্বন কোনো দ্বিবন্ধন নেই, কিন্তু কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে। তো কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের জন্য আমাদের ইন বা আইন হয় না, আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য বা ত্রিবন্ধনের জন্য ইন বা আইন যথাক্রমে হয়ে থাকে। তো তাহলে এটার নাম হয়ে গেল তাহলে মিথানল। এবার CH3CHO, এটার নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড। এবার নাম্বারিংয়ের ক্ষেত্রে একটু তোমাদের যেটা মনে রাখতে হবে, CHO গ্রুপ যে কোনো যৌগে যেখানেই থাকবে সেই CHO গ্রুপের C এর মাথাতে সর্বদা 1 পড়বে, এটা মাথায় রাখবে। CHO গ্রুপের C এর মাথাতে 1, পাশের কার্বনে 2। তাহলে দুটো কার্বন দেখতে পাচ্ছি, তাহলে দুটোর জন্য হচ্ছে তাহলে আমার কি ইথান অ্যাল, ইথান অ্যাল বা ইথানল। দুটো কার্বনের জন্য ইথান অ্যাল। অ্যাকচুয়ালি ইথেন প্লাস অ্যাল, সেখান থেকে হয়ে গেল কি ইটা উড়ে গেল বা চলে গেল, তাহলে এখান থেকে হলো ইথানল। ঠিক এইভাবেই প্রোপানল, বিউটানল ইত্যাদি হতে পারে। পরবর্তী গ্রুপে আসছি এবার, কিটোন। এদের ক্ষেত্রে নামের শেষে বসে ওন, ইংরেজিতে ONE লেখা হয়, উচ্চারণটা কিন্তু ONE1 হয়, কিন্তু এক্ষেত্রে উচ্চারণটা করতে হবে ওন। তাহলে মিনিমাম 3টে কার্বন ছাড়া আমার কিটোন সম্ভব নয়। একটা বা দুটো কার্বন দিয়ে আমার কিটোন সম্ভব নয়। তাহলে 3টে কার্বন থাকলে এবার নাম্বারিং করি, তাহলে 1 2 3 বা 1 2 3, কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 3টে কার্বন দিয়ে একটা কিটোন তৈরি হয়েছে। তাহলে এটার নাম কি হবে? 3টের জন্য প্রোপ প্লাস N, যেহেতু অ্যালকেন সব কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন দ্বিবন্ধন নেই, প্লাস ওন। তাহলে নাম কি হয়ে গেল? প্রোপান, ইটা বাদ অন, প্রোপানন। তাহলে এটার নাম হয়ে গেল প্রোপানন। বা আরেকটু স্পেসিফিক্যালি বলতে গেলে 2 নম্বরে CO আছে, সেই জন্য প্রোপান 2 ওন। 2 নম্বরে যেহেতু CO গ্রুপ আছে সেই জন্য প্রোপান 2 ওন। এবার যদি এটাতে 4টে কার্বন থাকতো, মনে করো এদিকে আরেকটা কার্বন আছে,
তখন কিন্তু 1 2 3 4 এই নাম্বারিং আমরা করতে পারতাম না। তখন 1 2 3 4 এইটা ইনভ্যালিড হতো, কারণ এক্ষেত্রে 3-এ সিও গ্রুপ চলে যাচ্ছে, তাহলে নাম্বারিং 1 2 3 4 এই দিক থেকেই আসতে হবে। তখন নাম কি হতো? 4টে কার্বনের জন্য বিউটান, 2 নম্বরে ওন আছে বলে 2, সিও গ্রুপের জন্য ওন, তাহলে বিউটান 2 ওন। এরপর আসছি আমরা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের নামকরণ। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে COOH দিয়ে লেখা হয়ে থাকে। তাহলে COOH থাকলে পর সেই সমস্ত গ্রুপকে নামের শেষে আমরা কি বসাবো? সেই সমস্ত গ্রুপে নামের শেষে বসবে ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড। এবার এই যৌগটার ক্ষেত্রে একটু বলি, অনেকে হয়তো ভাববে বা বলবে যে এখানে কার্বনের 4টে হাত কই, দেখে বেশি বা কম মনে হতে পারে। দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এর গঠন, এটা হচ্ছে এর গঠন। তাহলে এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডে কার্বন সংখ্যা কত? 1। ফর্মিক অ্যাসিডে কার্বন সংখ্যা 1, তাহলে নাম শুরু হবে কি দিয়ে? মিথ। এখানে তো কার্বন কার্বন কোনো দ্বিবন্ধন দেখতে পাচ্ছি না, তাহলে আমরা লিখব কি? N প্লাস ওইক অ্যাসিড। তাহলে একটু ইংরেজিতে এটা আমরা লিখে ফেলি, মিথ প্লাস N প্লাস ওইক অ্যাসিড। দেখো এই ইটা কিন্তু চলে যাবে, তাহলে একসাথে করলে মিথান ওইক অ্যাসিড, তাহলে হলো এটা মিথান ওইক, মিথান ওইকটা একসাথে অ্যাসিড। এবার যদি এখানে এইচ এর বদলে একটা CH3 দিত, তাহলে আর এই মিথান হতো না, মিথটা হয়ে যেত কি তাহলে? তখন ইথ। কেন? কারণ 1 2 দুটো কার্বন চলে এসছে, কিন্তু নাম্বারিংয়ে COOH অ্যালডিহাইড গ্রুপ আর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যেখানেই থাকবে, সেখানে যে কার্বনে অ্যালডিহাইড গ্রুপ আছে বা যে কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, সেই কার্বনেই তোমাকে 1 নাম্বার বসাতে হবে, পরে তারপরের নাম্বারগুলো বসবে। তাহলে 1 2, তাহলে ইথ N ওইক অ্যাসিড, তাহলে এটার নাম হয়ে যাবে কি? ইথ N ওইক অ্যাসিড, তাহলে হয়ে যাবে এটা ইথানোইক অ্যাসিড, দুটো কার্বন দিয়ে। 3টে থাকলে প্রোপানোইক অ্যাসিড, 4টে থাকলে বিউটানোইক অ্যাসিড ইত্যাদি। সিলেবাস অনুযায়ী তার মানে তোমাদের ফাংশনাল গ্রুপ দিয়ে এই পর্যন্তই। এবার আসছে এই যে প্রেফিক্স জিনিসটা কি, এটা মুছলাম। দেখো একটা গাছ যখন ওঠে মাটি থেকে, তখন তার বিভিন্ন ডালপালা বেরোয় এরকম, কিন্তু মূল একটা কাণ্ড এই বরাবর আমাদের উঠে থাকে। তো এইটাকে বলা হচ্ছে আমাদের, এই যে মূল যে কাণ্ডটা, প্রধান কাণ্ড যেটা উঠেছে, সেইটাকে জৈব যৌগের ক্ষেত্রে বলা হচ্ছে, সেটাই লং চেনের মধ্যে পড়ে, আর এইগুলোকে বলে ব্রাঞ্চিং বা শাখা প্রশাখা। কীরকম? আমি একটা যৌগ লিখছি, দেখো 4টে কার্বনের একটা যৌগ, যেখানে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে আর একটা CH3 আছে, এখানেও একটা CH3 আছে। তাহলে এইখানে এই বরাবর এটা দেখো একটা কিন্তু এই কাণ্ডটার মতো ব্যাপারটা অনেকটা মূল চেন, আর এইগুলো হচ্ছে কি? ব্রাঞ্চিং বা ব্রাঞ্চ। এই রকম ব্রাঞ্চ যদি কোনো যৌগে থেকে যায়, তাহলে সেই সমস্ত যৌগের ক্ষেত্রে এই প্রেফিক্সটা ব্যবহার হয়। তো এখানে যে ব্রাঞ্চে মিথাইলই থাকবে তার কোনো মানে নেই, অন্য যে কোনো গ্রুপ থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, ফ্লুরিন থাকতে পারে ইত্যাদি।
যেমন যদি CH3Cl কোত্থেকে এলো না CH4 এর একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, দেখো কি হয়েছে, একটা Cl ঢুকে গেছে, দিয়েই এটা তৈরি হয়েছে। তাহলে CH3 গ্রুপ NaCl কে আমরা কি নামে ডাকি, NaCl কে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড, তাই তো, N এর জন্য সোডিয়াম, Cl এর জন্য বলি ক্লোরাইড। তাহলে এটাকে যদি আমরা ডাকি তাহলে দেখো CH3 গ্রুপ প্রথমেই আজকে পড়ানো হয়েছে, CH3 গ্রুপকে বলি মিথাইল, মিথাইল গ্রুপ। তাহলে এটার নাম আমরা বলতে পারি কি, মিথাইল ক্লোরাইড, এটা বলতে পারি। কিন্তু এটা ইউপ্যাক নাম নয়, এটা একটা জেনারেল নেম, কিন্তু এক্ষেত্রে আমরা এটাকে ইউপ্যাক নাম হিসাবে বলতে পারি না, কারণ এখানে এন, ইন, আইন এই সমস্ত তথ্যগুলো আমি এই নামের মধ্যে কিন্তু ঢোকাতে পারছি না বা দিচ্ছি না, অর্থাৎ প্রাইমারি সাফিক্স যেটা সেটা ব্যবহার হচ্ছে না। তাহলে এটার ইউপ্যাক নাম কি হবে, তাহলে এটার নাম হবে ক্লোরিন, ব্রোমিন, মানে মোট কথা হ্যালোজেন যদি কোনো জৈব যৌগে থাকে তাহলে সেগুলো নাম শুরু হয় হ্যালো দিয়ে। হ্যালো মানে যদি ফ্লুরিন থাকে তাহলে ফ্লুরো, যদি ক্লোরিন থাকে তাহলে ক্লোরো, ব্রোমিন থাকলে হবে ব্রোমো, এই রকম। এই রকম। তাহলে এখানে কি আছে, ক্লোরিন আছে, তার মানে ক্লোরো। কার্বন কটা আছে, একটাই আছে, তাহলে মিথ। সিঙ্গেল বন্ড আছে, কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই, এন, তাহলে ক্লোরোমিথেন। কেন হলো বোঝা গেল, Cl এর জন্য এলো ক্লোরিন থেকে এলো ক্লোরো, এটা হচ্ছে প্রেফিক্স। মিথ কোত্থেকে এলো, একটা কার্বন আছে, এন কেন এলো, সবগুলো দেখো সিঙ্গেল বন্ড, কার্বনের চারটেই ভ্যালেন্সি আছে এখানে, ঠিক আছে। তারপর এটাকে বলবো ক্লোরো ইথেন, কেন, দুটো কার্বন আছে, নাম্বারিং, যে কার্বনে ক্লোরিন আছে সেই কার্বনে 1, পাশের কার্বনে 2। এই যৌগটা এখানে 1, 2, 3 করতে পারতাম, বা 1, 2, 3 করতে পারি, যেটা খুশি, কারণ ক্লোরিন আলটিমেটলি মাঝখানেই থাকছে। তাহলে এটার নাম কি হবে, 2 ক্লোরো। কেন, 2 নম্বর পজিশনে দেখো ক্লোরিন আছে, তাহলে 2 ক্লোরো। কটা কার্বন আছে, 3টে কার্বন, তাহলে হচ্ছে প্রোপ। নামের শেষে অ্যালকেন শ্রেণীর যৌগ বলে এন, 2 ক্লোরো প্রোপেন। এবার যদি এইখানে একটা OH থেকে যেত, তাহলে 1 নম্বরে যেহেতু OH আছে তাহলে N প্লাস অল, তাহলে তখনই আবার এটা হয়ে যেত 2 ক্লোরো প্রোপানল। দেখো 2 ক্লোরিন আছে বলে 2 ক্লোরো, 3টে কার্বন আছে বলে প্রোপান, OH এর জন্য অল, 2 ক্লোরো প্রোপানল। আন হওয়ার কারণ, AN আন হওয়ার কারণ, সব সিঙ্গেল বন্ড। এবার আসছি আরেক ধরনের ব্রাঞ্চিং, যেটা প্রথমে দেখালাম। মনে করো CH3 CH CH3 CH3, তাহলে আমি যখন নাম্বারিংয়ের কথা বলেছিলাম প্রথমে, তখন প্রথমে বলেছিলাম যে সমস্ত কার্বনের মাথায় যেন নাম্বারিং পড়ে, কিছু ব্যতিক্রম আছে বা কিছু আলাদা আছে, সেটা পরে বলবো। তো এবার দেখো সেই জিনিসটা, এখানে কার্বনের মাথায় যদি নাম্বারিং করতে যাই, নাম্বারিংয়ের একটা নিয়ম হচ্ছে তোমাকে সর্বদা লং চেনে নাম্বারিং করতে হবে, এবং তুমি নাম্বারিংটা ব্রেক করতে পারবে না। কীরকম, দেখো 1, 2, 3, এখানে যদি 4 বসাতে যাও তাহলে এর সঙ্গে এর কোনো সরাসরি বন্ধন নেই, তাহলে নাম্বারিংটা হচ্ছে ব্রেক হয়ে যাচ্ছে। আবার তুমি এই পথেও যদি হাঁটতে যাও, দেখো এর সঙ্গে এর বন্ধন আছে, এর সঙ্গে এর বন্ধন আছে, ভালো কথা, 3 নম্বর করলে এটাকে আর 4 করতে পারবে না, কারণ এর সঙ্গে এর বন্ধন নেই। বা তুমি 1, 2 এটাকে 3 করলে, তাহলে এটাকে আবার নাম্বারিং করতে পারছো না। তাহলে আমরা নাম্বারিং এমনভাবেই করতে হবে আমাদের, যেখানে
বন্ধনটা আমার মেনটেন থাকে বা বন্ধন থাকে, যে অ্যাটম দুটোর মধ্যে বন্ধন নেই সেখানে কনজিকিউটিভ নাম্বার বা পরপর এই নাম্বার আমরা বসাতে পারবো না। তাহলে 1 2 3 হলো, যেদিক থেকেই করো ব্যাপারটা একই আসবে, সিমেট্রিক টাইপ কম্পাউন্ড। তাহলে 1 2 3 নাম্বারিং করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, 2 নম্বর কার্বনে কে আছে, CH3 গ্রুপ আছে। তাহলে CH3 গ্রুপের নাম কি বলেছিলাম, প্রথমেই বলে দিয়েছিলাম CH3 গ্রুপকে বলে মিথ প্লাস আইল। কেন, আইল হচ্ছে গ্রুপ, গ্রুপের নামের শেষে, জৈব যৌগের গ্রুপের নামের শেষে আইল বসে, সেই জন্য এটা হচ্ছে মিথাইল। তাহলে 2 নম্বরে মিথাইল আছে, তাহলে এখানে বলবো 2 মিথাইল, 2 মিথাইল আছে বলে 2 মিথাইল। কটা কার্বন আছে, 3টে কার্বন আছে, তাহলে 2 মিথাইল প্রোপ, 3টে কার্বনের জন্য প্রোপ। কোনো দ্বিবন্ধন দেখতে পাচ্ছি না, সব সিঙ্গেল বন্ড, নামের শেষে N। তাহলে এবার দেখো প্রেফিক্স কি ছিল, 2 মিথাইল, ওয়ার্ড রুট কি ছিল, প্রোপ, প্রাইমারি প্রেফিক্স N, 2 মিথাইল প্রোপেন। এবার যদি এইরকম থাকতো, এবার একটু নাম্বারের রেস্ট্রিকশন চলে এলো, কারণ OH ফাংশনাল গ্রুপ চলে এসছে একটা, নাম্বারিং শুরু হবে যেখানে OH যুক্ত হয়ে আছে সেখান থেকে। তাহলে এটার নাম কি হবে, 2 নম্বর কার্বনে CH3 গ্রুপ আছে, তাহলে 2 মিথাইল, 2 মিথাইল, 2 নম্বর কার্বনে CH3 গ্রুপ আছে, 3টে কার্বনের জন্য প্রোপ, কোনো দ্বিবন্ধন নেই, N, শেষে অল। তাহলে এখানে ইটা আর হবে না, তাহলে এটা একসঙ্গে লিখলে পরে আমরা পাচ্ছি কি, প্রোপানল, 2 মিথাইল প্রোপানল। 2 নম্বরে মিথাইল গ্রুপ দেখতে পাচ্ছি, CH3 গ্রুপ দেখতে পাচ্ছি, সেই জন্য 2 মিথাইল, 3টে কার্বনের জন্য প্রোপ, সিঙ্গেল বন্ডের জন্য N, OH এর জন্য অল, তাহলে 2 মিথাইল প্রোপানল। তাহলে এবার দেখো এই টোটাল জিনিসটাকে মেলাও, 2 মিথাইল প্রেফিক্স, ওয়ার্ড রুট কি, প্রোপ, তাহলে প্রোপ প্রেফিক্স সাফিক্সের প্রাইমারি সাফিক্স N, সেকেন্ডারি সাফিক্স অল, তাহলে 2 মিথাইল প্রোপানল, পুরো নামকরণটা হয়ে গেল। তাহলে এই হচ্ছে তোমাদের জৈব যৌগের নামকরণ। জৈব যৌগের নামকরণ পরীক্ষাতে আসে, প্র্যাকটিস করতে হবে এবং খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা পরবর্তীতে অনেক সময় অনেক কাজে লাগে, অনেক কম্পারেটিভ এক্সামেও তোমাদের ভবিষ্যতে বড় হলে কাজে লাগবে, শিখে রাখা ভালো। যারা সায়েন্স নিয়ে পড়বে ভবিষ্যতে তাদের তো অবশ্যই কাজে লাগবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম একটু আমরা দেখি। প্রথম, সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণী কি। সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণী পড়াতে গিয়ে আমরা কি দেখলাম, সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণীতে দেখলাম যে দুটো যৌগ যাদের মধ্যে শুধুমাত্র পরপর দুটো যৌগ যাদের মধ্যে শুধুমাত্র CH2 গ্রুপের পার্থক্য থাকবে, তারা একই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। তাদেরকে তখন আমরা বলবো যৌগগুলিকে পরপর যে তারা সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণীর মধ্যে পড়ছে। এবার তারপরে আমরা দেখলাম এক বন্ধন, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত জৈব যৌগগুলিকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এক বন্ধনযুক্ত যৌগগুলিকে বলছি অ্যালকেন, দ্বিবন্ধনযুক্ত যৌগগুলিকে বলছি অ্যালকিন, ত্রিবন্ধনযুক্ত যৌগগুলিকে আমরা বলছি অ্যালকাইন। তাহলে এক বন্ধনযুক্ত যৌগগুলির নামের শেষে বসবে N, দ্বিবন্ধনযুক্ত যৌগগুলির নামের শেষে বসবে ইন, আর ত্রিবন্ধনযুক্ত যৌগের নামের শেষে বসবে আইন। তারপর আমরা নামকরণে ঢুকলাম। নামকরণে ঢুকে আমরা দেখলাম নামকরণ করতে গেলে আমাদের প্রথমে যেটা লিখতে হয় একটা প্রেফিক্স থাকে, তারপরে ওয়ার্ড রুট এবং ফাইনালি তারপরে আমাদের থাকবে একটা সাফিক্স। সাফিক্সটা আবার 2 ধরনের হতে পারে, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সাফিক্স। তো নামকরণ যখন আমরা করছি, সেই নামকরণ করার সময় প্রথমে আমাদের অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এইগুলোর নামকরণ আমরা দেখলাম। তো নামকরণের প্রথমে আমি তোমাদের প্রথমেই বলে দিলাম যেটা যে জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে নাম্বারিং। নাম্বারিংয়ে ভুল হয়ে গেলে টোটাল নামটাই ভুল হয়ে গেল। তাহলে নাম্বারিংটা
এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্তে করতে হবে। কোনো অ্যাটমকে বা কোনো গ্রুপকে আমরা বেশি প্রায়োরিটি দিয়ে নাম্বারিং করলাম, কাউকে কম প্রায়োরিটি দিয়ে নাম্বারিং করলাম, সেই জিনিসটা যেন না হয় সেটাও মাথায় রাখতে হবে। সব গ্রুপকে সমান প্রায়োরিটি দিয়ে নাম্বারিং করতে হবে এবং নাম্বারিং শেষে নামকরণ। এবার যদি একটা কার্বন থাকে তাহলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে কার্বন থাকলে প্রোপ, চারটে কার্বন থাকলে বিউট ইত্যাদি দিয়ে নাম শুরু হবে। যদি অ্যালকেন শ্রেণীর যৌগ হয় নামের শেষে বসবে এন, অ্যালকিন হলে নামের শেষে বসবে ইন, আর অ্যালকাইন হলে নামের শেষে বসবে আইন। অর্থাৎ এক বন্ধনযুক্ত যৌগের নামের শেষে এন, যেমন মিথেন, ইথেন ইত্যাদি। দ্বিবন্ধনযুক্ত যৌগের নামের শেষে ইন, যেমন ইথিন। এক্ষেত্রে বলে রাখা ভালো, মিথিন বলে কোনো যৌগ হয় না, কারণ একটা কার্বন দিয়ে কখনোই দ্বিবন্ধন হয় না। আবার ত্রিবন্ধনযুক্ত যৌগের নামের শেষে বসবে আইন, অর্থাৎ ইথাইন। তারপর এলো ফাংশনাল গ্রুপ OH ফাংশনাল গ্রুপ। OH ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে আমরা দেখতে পাবো নামের শেষে বসছে কি অল, যেমন মিথানল, ইথানল, প্রোপানল ইত্যাদি। যদি OH এর পজিশনটা 1 নম্বর কার্বনে না হয়ে 2 নম্বর কার্বনে হয় তাহলে আমাকে পজিশনটা মেনশন করতে হবে, যেমন প্রোপান টু অল। তারপর অলে অ্যালকোহল গ্রুপের পর এলো অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপে আমরা নামের শেষে দেখলাম বসে অ্যাল, মিথানল, প্রোপানল, ইথানল ইত্যাদি। তারপরে এলো কিটোন। কিটোনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, 3টে কার্বন ছাড়া কিটোন যৌগ কখনোই সম্ভব নয়। যেমন অ্যাসিটোন, অ্যাসিটোনের ইউপ্যাক নাম হচ্ছে প্রোপান টু ওন বা প্রোপানন। তারপরে এলো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে নামকরণ যখন করব নামের শেষে বসবে ওইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড ইত্যাদি। তারপরে এলো প্রেফিক্সযুক্ত কিছু যৌগ, যেমন ক্লোরো, ফ্লোরো, ব্রোমো ইত্যাদি। এগুলো প্রেফিক্সে যোগ হয়। বা মিথাইল গ্রুপ, যেখানে ব্রাঞ্চিং আছে, শাখা প্রশাখা আছে যৌগে, যেখানে আমি কার্বনের যতগুলো কার্বন থাকছে প্রত্যেকটা কার্বনকে কোনোভাবেই একই লাইনে নাম্বারিং করতে পারছি না, সেক্ষেত্রে আমাদের এই ব্রাঞ্চিংগুলো আসে। সেই ব্রাঞ্চিংগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হয় না, ব্রাঞ্চিংগুলোর ক্ষেত্রে প্রেফিক্স বসাতে হয়, যে মিথাইল গ্রুপটা বা ক্লোরিন বা সিএল গ্রুপটা বা ব্রোমিন কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে, প্রথমে সেই কার্বনের নাম্বারিং, তারপরে গ্রুপের নাম বসাতে হয়। তাহলে এইভাবে নেমিংগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে দেখবে তত তাড়াতাড়ি তোমরা এটা শিখতে পারবে। আর অর্গ্যানিক কেমিস্ট্রি একটু খাতায় লিখে প্র্যাকটিস করা ভালো, বিশেষ করে কার্বনের এই যৌগগুলো যত লিখে প্র্যাকটিস করবে দেখবে তত স্মুথলি পরীক্ষাতে তোমরা লিখতে পারবে। আদারওয়াইজ তুমি দেখে মনে করবে হ্যাঁ আমি যথেষ্ট আমার কনফিডেন্স আছে আমি পারবো, কিন্তু দেখবে খাতায় যখনই পরীক্ষার হলে লিখতে যাবে আটকে যাবে বা আটকে যেতে পারে। তো যতটা সম্ভব পরীক্ষাতে তো আমাদের নির্ভুলভাবে লিখে আসতে হবে। তাহলে সেই নির্ভুলভাবে লিখে আসার জন্য বাড়িতে কিন্তু তোমাকে ভালোভাবে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে জিনিসটা। যত প্র্যাকটিস করবে এটা ততটাই তুমি পরীক্ষাতে স্মুথলি নামাতে পারবে। পরীক্ষার হলে টাইমও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পরীক্ষার হলে যদি ভাবতে যাও তাহলেও সেটা একটা সময় নষ্ট হবে। তাই যাতে পরীক্ষার হলে বেশি ভাবতে না হয়, যাতে তাড়াতাড়ি লিখতে পারো তুমি সময় বাঁচিয়ে, সেই জন্য এগুলো কিন্তু তোমাকে বারবার লিখতে হবে। আর কার্বনের যোজ্যতা যে 4 বারবার বলছি, সেই জিনিসটা কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে ভুল করে আসবে তোমরা। যাতে ভুল না হয় সেই জন্য বারবার খাতায় লিখে প্র্যাকটিস করো যে, এবং প্রত্যেকটা যৌগ একবার করে মিলিয়ে নাও যে কার্বনের যোজ্যতা 4 হচ্ছে। লিখতে লিখতে একসময় প্র্যাকটিস হয়ে গেলে তখন আর গুনতে হবে না, দেখবে অটোমেটিক্যালি দেখবে যৌগ যখন লিখছো অটোমেটিক্যালি দেখবে যে হয়ে যাচ্ছে কার্বনের যোজ্যতা 4। তো আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা অর্গ্যানিক কেমিস্ট্রির যে বাকি অংশটুকু থাকলো সেটুকু করব। ধন্যবাদ।